জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর নির্মমতায় দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। আওয়ামী লীগের ওই ফ্যাসিবাদী ভূমিকার কারণে সম্প্রতি দলটির রাজনীতি নিষিদ্ধের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি সহ কিছু রাজনৈতিক দল। আন্দোলনের মুখে অবশেষে বিচার না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর রোববারই মানবতাবিরোধী অপরাধে দলের বিচারের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি এটি একটি যথোপযোগী উদ্যোগ। যদিও বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনেও সংগঠনকে ব্যান করার বা সংগঠনের বিরুদ্ধে শাস্তি দেওয়ার বিধান আছে, তথাপিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইন বা ট্রাইব্যুনালে একটি সংগঠন বা কোনো ব্যক্তির বিচার যদি সম্পন্ন হয়ে থাকে সেটি হবে মানুষের জন্য অ্যাকসেপ্টেবল। আর তাই আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তটি ট্রাইব্যুনাল দেবে বলে জানান আইন বিশেষজ্ঞ। ট্রাইব্যুনাল থেকে কোনো আদেশ না আসে আওয়ামী লীগের কার্যক্রম চলবে কি চলবে না সেই ব্যাপারে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার কারণে যে কোনো প্রচার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি চর্চার সুযোগ শেষ হয়েছে বলে জানান আইনজীবীরা। নিষিদ্ধের আদেশের ফলে এটি দাঁড়ালো যে তাদের কোনো সংবাদ প্রচার করা যাবে না, তাদের কোনো বক্তব্য রাজনৈতিক সংক্রান্তে প্রচার করা যাবে না। কোনো কিছু যদি আপনি প্রচার করেন তাহলে আপনি আইনের ব্যত্যয় হবে। সেই আদেশ অমান্য করার কারণে তো আপনি কনসিকুয়েন্স ফেস করবেন। দেশীয় রাজনীতির এই প্রাচীন দলটির এমন করুণ পরিণতির জন্য দলীয় প্রধানের স্বৈরতান্ত্রিক মনোভাবকেই দায়ী করেন আইনজীবীরা। এটিতে শুধু আওয়ামী লীগের বিষয় না, যেই মনেস্টার হবে, যেই ফ্যাসিস্ট হবে, তারাই এই আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে। ভবিষ্যতে যাতে কেউ মনেস্টার না হয়। আমাদের দেশে 53 ইয়ার্সে কেউ সামরিক আবরণে মনেস্টার হয়েছে, কেউ বেসামরিক আবরণে মনেস্টার হয়েছে। আমাদের সুখকর কোনো কিছু নেই। সিটিজেনের রাইট কাটেল হয়েছে সব সময়। যে স্বৈরতন্ত্র তারা করে গেছে, মানুষের উপর যে অত্যাচার করে গেছে, যেভাবে করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে গেছে, ওয়ান ম্যান শো যেভাবে প্রতিদিন তারা চালিয়ে গেছে, তাতে করে জনগণ থেকে তারা অনেক আগে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল। বর্তমানের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কোনো বিতর্কের জন্ম দেবে কিনা তা আগামীর প্রেক্ষাপটই নির্ধারণ করবে বলে জানান বিশ্লেষকরা। আর ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে কি হবে না এটা তো ভবিষ্যতের ব্যাপার। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গ্রীষ্মের প্রথম মাস, বৈশাখের বিদায়বেলায় তাপে পুড়ছে দেশ। বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। রাজধানী ঢাকাসহ চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোরে তীব্র তাপপ্রবাহ চলছে। বাতাসে আগুনের হুলকা, রেকর্ড তাপমাত্রা চেয়ে অনুভূতির স্কেল উপরে। হাঁসফাঁস জনজীবন, বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাণীকুল। রবিবার বিকাল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। গরমে শরীর পুরো দুর্বল হয়ে গেছে। এত গরম না দেখে নাই। গরম বাড়ি থাকা যায় না, গাছের নিচে বসি আরাম করি। উত্তরাঞ্চলে প্রচণ্ড খরতাপে বিপর্যস্ত কৃষি, পুড়ে যাচ্ছে ফসল, নেমে যাচ্ছে পানির স্তর। কমপক্ষে পানির স্তর 7 ফুট নেমে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হচ্ছে। পরিস্থিতি এমন যে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। তবে রাস্তাঘাটে লোকজন তুলনামূলক কম হলেও কাজের তাগিদে গরমের তীব্রতা উপেক্ষা করেই বের হচ্ছেন শ্রমজীবীরা। প্রচুর গরম ভাই, গাড়ি চালা যায় না, খুব কষ্ট হয়ে যায়। রাস্তা পর্যন্ত গরম হয়ে গেছে। এই গরমে মনে করেন চললে তো মানুষ বাঁচতে পারবে না। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে এবং আগামীকাল এটি অব্যাহত থাকবে। তবে আগামী পরশু থেকে বাংলাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এদিকে তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাঙ্গামাটি। বেলা ৩টার পর থেকে বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয় জেলার বিভিন্ন স্থানে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। কালের পরিক্রমা বা দিন বদলের পালায় অনেক কিছু বদলালেও একই সরল রেখায় থাকে মায়ের ভালোবাসা। ধনী গরিব কিংবা মধ্যবিত্ত কোনো শ্রেণীতেই ভাগ করা যায় না এই ভালোবাসাকে। দুই কন্যাকে মানুষ করার স্বপ্নে বিভোর এই মা বাসাবাড়িতে কাজ করে কন্যাদের নিয়ে বুনে যাচ্ছেন স্বপ্নের জাল। আড়ালে আবডালে মায়ের এমন ভালোবাসার কাছে হার মানে রক্তে ভেজা ঘাম।
আল্লাহ আমার ভালোই রাখছে, আমার বাচ্চাদের নিয়ে আমি শান্তিতে আছি, শুধু সুখী আছি। মার উপরে কেউ অত্যাচার করেন না, মারে আপনারা একটু শ্রদ্ধা আর ভালোবাসার চোখে দেখবেন। বৈপরীত্যও আছে, যে সন্তানের জন্য এত কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, কখনো কখনো খেই হারিয়ে ভাগ্য বিড়ম্বিত জীবনে কখনো বা জোটে নিদারুণ অবহেলা। 40 বছর ধরে রোদ বৃষ্টি মাথায় নিয়ে তাই তো পথে ঘাটে ফেরি করে বেড়ান এই মা। একটা পোলা আছে, বিয়া করছে, বউরের কথা শুনে, আমার কথা শুনে না মা। আমি খুব কষ্টে আছি, আমার দেখতে পারে না। তারা বলে তার শাশুড়ি ভালো, গর্ভধারণী মা ভালো না। মধ্যবিত্ত ঘরের মায়েদের ভালোবাসাটা একটু ভিন্ন। বুকের গহীনে জমিয়ে রাখা আবেগটা যাপিত জীবনের জাতাকলে অনেকটাই অপ্রকাশিত থেকে যায়। কিন্তু সন্তানদের ভালো রাখার জন্য ঠিকই নিজের সর্বস্ব উজাড় করে দিতে এতটুকু কার্পণ্য নেই কড়াইলের বিউটি আক্তারের মতো মায়েদের। আমরা এটা ফিল করি, মা না থাকার বেদনাটা অনেক বেশি। মা থাকলে অন্তত ফোন দিয়ে খবর নেওয়া যেত, কিন্তু এখন তো এটাও নেওয়া হয় না। মায়েদের ভবিষ্যৎ কোথায় এটা আমি বলতে পারবো না, কেন এটা তো আর কোনো কেউ নির্ধারিত করে দিতে পারে না। নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তের বাইরে গিয়ে যারা প্রাচুর্যের মধ্যে বড় হন, সেখানেও কি ভালোবাসার ব্যত্যয় ঘটে? সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ হন মা রাহেলা খাতুনের সন্তানরা। লাভ ইউ বলে দরকার হয়নি, কখনো হয়েছে, কখনো আমাদের লাভ ইউ দরকার পর না, দরকার নেই। আমার লাভ ইউ হচ্ছে আমি যখন মাকে দেখি, মাকে হাক করি, মার মাথায় এটা আদর করি, দ্যাটস ইট। আমার ভালোবাসা হচ্ছে আমার 3 সন্তান, আমি আর এর বাইরে কিছু বুঝি না। আমার কোনো কিছু চাওয়ার না ওদের কাছে, আমার সবচেয়ে আল্লাহর কাছে চাওয়া আমার সন্তানরাও সবচেয়ে ভালো থাকুক। মা কেবল একটি শব্দ নয়, সে নিজেই একটি পৃথিবী। মায়েরা কখনো মিথ্যা অভিনয় করতে পারে না। অন্যান্য মানুষের ভালোবাসায় ছলছাতুরি থাকলেও মায়ের ভালোবাসায় থাকে না ছলছাতুরি। আজ মা দিবসে সকল মায়েরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতিতে তারেক রহমানের অভিষেক হয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার নিভৃত পল্লী গাবতলী থেকে। 1991 সালে সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েছিলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনী প্রচারই ছিল তারেক রহমানের দলীয় কার্যক্রম। তখন গাবতলী থানা বিএনপির একজন সদস্য থাকলেও পরে তাকে জেলা কমিটির সদস্য করা হয়। দলে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি ফিরিয়ে এনে তারেক রহমান বগুড়াকে সাংগঠনিক মডেল জেলায় রূপান্তর করেন। 2008 সালের শেষ দিকে দেশত্যাগে বাধ্য হলেও বগুড়ায় দলের সাংগঠনিক তৎপরতার সাথে বরাবরই যুক্ত থেকেছেন তিনি। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ গেল 18 এপ্রিল লন্ডনে গিয়ে দেখা করেন তারেক রহমানের সঙ্গে। বিএনপি নেতাকর্মীদের জন্য তিনি দেন নির্দেশনা। বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে সাথে নিয়ে কাজ করবে। আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের কাজ করতে বলেছেন। উনি 31 দফা কর্মসূচি নিয়ে একটি কর্মশালা করবেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বারবার হুঁশিয়ার করে দিয়েছেন, দলের কোনো নেতা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত থাকে, অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, দল তার দায় দায়িত্ব গ্রহণ করবে না। ইভেন আমাকে যেটা নির্দেশ দিয়েছেন, যদি এই ধরনের কেউ ঘটনা ঘটায়, দল থেকে তার প্রতি ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে তাকে আইন হাতে তুলে দেবেন। তারেক রহমানের 31 দফাকে মুক্তির সনদ উল্লেখ করেছেন বিএনপির নেতাকর্মী। দেশনায়ক তারেক রহমানের 31 দফা আমাদের জাতির মুক্তির সনদ। আমাদের নেতাকর্মীদেরকে আত্মস্থ করতে হবে। আমরা আশাবাদী যে এই পুরাতন এবং নতুন নয় সমন্বয়ে আগামী বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। তবে তৃণমূলের কর্মী এবং সমর্থকরা বগুড়ায় দলের পুনর্গঠন চান। জনগণের কাছে পৌঁছাতে হলে আগে 31 দফা নিজেদেরকে আত্মস্থ করতে হবে বলে জানান নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। সম্প্রতি লালমনিরহাটের জেল রোডে মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে 2 গ্রুপের হাতাহাতি হয়। এক পর্যায়ে তার রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। একইভাবে দোকানের চুক্তিপত্রকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে শ্রেষ্ঠ উত্তেজনা রাজনৈতিক সহিংসতায় মোড় নেয়। ঘটে হত্যার মতো ঘটনা।
কিছুদিন আগেও ইউনিয়ন পরিষদ পৌরসভাগুলোতেই দ্রুততার সাথে মীমাংসা হতো এসব বিষয়ে। পারিবারিক অনাস্থা সহ 3 লাখ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করতেন জনপ্রতিনিধিরা। তবে সরকার পরিবর্তনের পর বহুমুখী সংকটে রংপুর বিভাগের 535টি ইউনিয়ন পরিষদ ও 31টি পৌরসভার গ্রাম আদালতের অধিকাংশই এখন নিষ্ক্রিয়। সামাজিক বিচার ব্যবস্থা ভেঙে পড়ায় অনেকটাই অসহায় বিচার প্রার্থীরা, দ্বারস্থ হতে হচ্ছে রাজনীতিকদের। চেয়ারম্যান না থাকাতে গ্রামের লোক সুযোগ পায়, দেওয়ানি দরবার হয়ে গেছে, ছোট বড় কোনো মানভেদ নাই। এই যে সমাজে যে পাতি নেতারা আছে, এই পাতি নেতাদের উপরেই আসলে আমাদের ভরসা করতে হবে। তাছাড়া আমরা কার কাছে সুষ্ঠু বিচার পাবো? বিচারিক আদালতে গেলে হচ্ছে সময়ক্ষেপণ, বাড়ছে মামলার জট। গ্রাম পর্যায়ে গ্রাম আদালতে নিষ্পত্তি হতো, সেগুলো এখন এসে ছোট ছোট অপরাধগুলোর জন্য সে কোর্টে ধর্ণা দিতে হচ্ছে, যার ফলে কোর্টে মামলার জট বেড়ে যাচ্ছে। গ্রাম্য সালিশ করতে হলে অনুসরণ করতে হবে গ্রাম আদালত আইন, জানালেন রংপুরের ডিআইজি। গ্রাম আদালত তো শক্তিশালী আছেই, মানুষজন এখনো ওইটার ব্যাপারে সেন্সিটাইজ না, সচেতন না। গ্রাম আদালতে গেলেই ওইটা পাওয়া যাবে, ওইটার বাইরে গেলে ওইটার বাইরেও উনি যেতে পারবেন। যদি ওনার এখতিয়ারের বাইরে হয়, উনি তখন উচ্চ আদালতে পাঠিয়ে দিবেন। সামাজিক ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালত সক্রিয় করার দাবি স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে এরই মধ্যে 8 থেকে 10 বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি, পিএসএ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। বিশ্বব্যাংকের বন্দর সংক্রান্ত একটি প্রতিবেদনে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দুর্বলতার জন্য শতভাগ সরকারি ব্যবস্থাপনাকে দায়ী করা হয়। দক্ষিণ এশিয়ার আর কোনো বন্দর এভাবে চলে না বলেও উল্লেখ করা হয়। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে দেশের বন্দর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ইকোনমিকে আর একটা জায়গায় নেওয়া। সেই ধরনের পোর্ট অপারেটর লাগবে যে ওয়ার্ল্ডের 70, 80, 90টা পোর্ট যে হ্যান্ডলিং করে আসছে, যে শিপিং বিজনেসটা বছরের পর বছর জানে। বিশ্বের উন্নত বন্দরগুলো পরিচালিত হয় ল্যান্ডলর্ড মডেলে, যার বেশিরভাগ কাজ চলে বেসরকারি খাতের মাধ্যমে। সরকার শুধু নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা পালন করে। বিশ্বব্যাংকের ভাষ্য, বাংলাদেশে এ মডেলে বন্দর চললে খরচ কমবে 9%। এই মডেল বাস্তবায়নের পক্ষে বলেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। পোর্ট অফ সিঙ্গাপুর যদি টেক ওভার করে, একটা পোর্ট যদি টার্মিনাল যদি তারা করে, বিদেশিরা এখানে হ্যান্ডেল করতেছে, সুতরাং আমরা এখানে এফিশিয়েন্ট সার্ভিস পাবো। অনেক শিপিং লাইন এখানে আসবে, অনেক জাহাজ আসবে, আমাদের ব্যবসা অনেক বেড়ে যাবে। বাংলাদেশে পিএসএর মতো কোম্পানি এসে ইনভেস্ট করতে চাচ্ছে। ডিপি ওয়ার্ল্ড, পিএসএ যদি বাংলাদেশে আসে, ডেফিনেটলি আমাদেরও এটা মানে অনেক কিছুর ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো। তবে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে গেলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, এমনটাই বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 2020-21 অর্থ বছরে কুষ্টিয়া পৌর এলাকার বটতৈল থেকে ত্রৈমোহন পর্যন্ত 10 কিলোমিটার সড়ক 2 লেন থেকে 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। প্রায় 600 কোটি টাকার প্রকল্পের আওতায় ছিল ফুটপাত ও ড্রোন নির্মাণও। তবে 2022 সালে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ও তার স্বজনরা বিআরবি কেবলসের সামনে 350 মিটার জমি নিজেদের দাবি করে মামলা করেন আদালতে। এর প্রেক্ষিতে আদালত ওই অংশে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা দেয়। গেল বছরের ডিসেম্বরে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়, তবে মামলা জটিলতায় 350 মিটার অংশের কাজ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। যিনি মালিকানা দাবি করে উনি তো আইনের আওতায় গেছে, উনি কোর্টে কেস করছেন। যেমনি যাওয়া আসায় জাম হয়, মাঝে সাঝে অ্যাক্সিডেন্টও হয়। এখানে আমাদের অনেক ভোগান্তি হয়, মানে অনেকে হচ্ছে ওই রোড থেকে আসতে লাগলেই প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আমরা খুব দ্রুত এই কাজ শুরু হোক।
এ ব্যাপারে উচ্চ আদালতে পুনরায় আবেদন করেছে সড়ক বিভাগ। অনুমতি পেলেই কাজ শুরুর আশা তাদের। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া শহরাংশে বিআরবির অপোজিটে 350 মিটার অংশ অসমাপ্ত রয়েছিল। তার কারণ হলো ওই জায়গাটি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। আমরা আশাবাদী প্যানেল আইনজীবী রয়েছেন, তার মাধ্যমে আমরা এই মামলাটি চলমান রয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কের অবশিষ্ট কাজ বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। দাগনভূঞা উপজেলার উত্তর জাইলস্করের সাথে উমরপুরকে সংযোগে 2021 সালের ফেব্রুয়ারিতে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। 2023 সালের 18 ডিসেম্বর সেতু নির্মাণের মেয়াদ শেষ হয়েছে। তবে সংযোগ সড়ক নির্মাণ সহ এখনো 30% কাজ বাকি। মোমারিজপুর ছোট ফেনী নদীতে 10টি পিলারের ওপর একটি সেতু দাঁড়িয়ে থাকলেও সংযোগ সড়ক না থাকায় কাঠের সেতু দিয়েই চলতে হচ্ছে। একই অবস্থা ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে মহুরী নদীর ওপর ও সোনাগাজী উপজেলার নবাবপুর থেকে ভোরবাজারে যাতায়াতের জন্য কালিদাস পাহালিয়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না সেতুগুলো। প্রায় 34 কোটি টাকা ব্যয় হয়েছে এই 4টি সেতু নির্মাণে। অনিয়মের কারণে কোনো উপকারে আসেনি সাধারণের। এই ব্রিজটা অনেক উঁচু মানের ব্রিজ করে এখন রাস্তা নির্মাণে অনেক ব্যাঘাত হইতেছে, মানুষের জায়গা বাসার ক্ষতি হইতেছে। রোডটা নাই, রোড না থাকা সত্ত্বেও এত বড় ব্রিজ কেন করছে কি আসল বিষয় এরা কইতে পারে, আমরা কইতে পারি না। সংযোগ সড়ক না হওয়ার পেছনে পরিকল্পনার অভাব ও দুর্নীতিকে দায়ী করছেন অনেকেই। এটা হচ্ছে লুটপাট করার জন্য এত বড় ব্রিজের এখানে করা হয়েছে। এটার সাথে আমার মনে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরাও এটার সাথে সম্পৃক্ত ছিল। তবে সেতুগুলো জনগণের ব্যবহার উপযোগী করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই 4টা ব্রিজই আমাদের অ্যাপ্রোচগুলো আমরা কাজ করে যাচ্ছি। কিছু এর মধ্যে 3টে জমি অধিগ্রহণ লাগতেছে এবং একটি জমি অধিগ্রহণ ছাড়াই আমরা অ্যাপ্রোচ নির্মাণ করছি। আগামী জুনে, এই জুনে পরের জুনে আমরা শেষ করতে পারবো। এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করব। যেহেতু একটি অবকাঠামো তৈরি হয়ে গেছে, এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সেই সহায়তাটুকু আমরা তাদেরকে করব। 2026 সালের মধ্যে সেতুগুলো চলাচলের উপযোগী করা যাবে বলেও জানালেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।